গল্পের নাম অন্তদহন। লিখেছেন DRM সোহাগ। পর্ব সংখ্যা 3। পেজ DRM সোহাগ হানি। সৌম্য নিজেকে সামলে নিল। মুখের উপর থেকে হাত সরিয়ে মৃদুস্বরে বলে, তাড়াতাড়ি খেয়ে নে, বাড়ি যেতে হবে। ইরা নড়ল না। ভেজা চোখে সৌম্যর দিকে তাকিয়ে রইল। সৌম্য ইরাকে চুপ দেখে আবারও বলে, আমাকে যেতে হবে, তাড়াতাড়ি কর। ইরা ভারী গলায় বলে, পালাতে চাইছিস? সৌম্য হঠাৎই চেঁচিয়ে ওঠে, যা ইচ্ছা ভাব, আমার থেকে দূরে থাকবি তুই। এমনিতেই জীবনে প্যারার শেষ নাই, তার মধ্যে আরেক প্যারা জুটেছে। ইরা ঝাঁকি দিয়ে ওঠে। চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। আশেপাশের অনেকে তাকিয়েছে। ইরা মাথা নিচু করে নিল। চুপচাপ একটু একটু করে খিচুড়ি খেতে শুরু করল। খিচুড়ি একটু করে নিচ্ছে, তার সাথে পানি। সৌম্য আর চোখে দেখল ইরার খাওয়া। ইরা বেশি খেতে পারল না, একটু খেয়ে রেখে দিল। সৌম্য কিছু বলল না। পকেট থেকে একটি নাপা বের করে ইরার সামনে রাখল। ইরা চুপচাপ নাপা খেয়ে নিল। সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। চেয়ার থেকে উঠে খাবারের বিল দিয়ে আসল। এরপর ইরার উদ্দেশ্যে বলে, বাইরে আয়। ইরা এবারেও সৌম্যর কথামতো চেয়ার থেকে উঠে দাঁড়াল। এরপর সৌম্যর পিছু পিছু হেঁটে যায়। সৌম্য বাইরে বেরিয়ে একটি রিকশা ঠিক করে। ইরার দিকে তাকিয়ে কিছু বলার আগেই ইরা রিকশায় উঠে বসে। ডান সাইডে চেপে বসেছে ইরা। মাথা নিচু তার। সৌম্য বেশ কিছুক্ষণ ইরার দিকে চেয়ে থাকে। ধমক খেয়ে আদুরে মেয়ের মনে অভিমান জমেছে। সৌম্যর মনে প্রশ্ন জাগে, আচ্ছা মানুষ কাদের উপর অভিমান করে? যারা অভিমান ভাঙাবে তাদের উপরই তো, তাই না? কিন্তু ইরা কেন সৌম্যর উপর অভিমান করেছে? ইরা কি জানে না? সৌম্য কখনো ইরার অভিমান ভাঙাবে না। সৌম্যরা শুধু না পাওয়ার আক্ষেপে দীর্ঘশ্বাস ফেলতে জানে। সৌম্যদের পাগলামিতে মানায় না। ভাবনা নিয়ে সৌম্য ইরার পাশে উঠে বসল। আবারও ভাবে, আচ্ছা সে কি ইরার সঙ্গ পেতে রিকশায় উঠে বসেছে? সাথে সাথে সৌম্যর ভেতর থেকে উত্তর আসে, না, কখনো নয়। সৌম্যরা কখনো নিজের শখ, আহ্লাদকে প্রশ্রয় দেয় না। তারা দায়িত্ব পালন করে, সে দায়িত্বে যত কষ্টই থাকুক না কেন। সন্ধ্যাকে না পাওয়ার পর থেকে সৌম্যর খুব ভয় লাগে, যদি ইরাটাও এভাবে হারিয়ে আয়। কিন্তু ইরা তো হারিয়ে যাবে, যে হারানোয় ইরা অন্য কারো হয়ে যাবে। যে হারানোয় সৌম্যর সাথে ইরার এপারে ওপারে হাজার কোটি মাইল দূরত্ব সৃষ্টি হবে। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেলে ব্যস্ত রাস্তার পানে তাকালো মলিন মুখে। ইরা আর চোখে সৌম্যর দিকে তাকায়। চোখের কোণে পানির কণা। যতক্ষণ রিকশা চলল ইরা সৌম্যর দিকে তাকিয়ে রইল। সৌম্য রিকশাওয়ালাকে রিকশা থামাতে বললে তিনি রিকশা থামায়। সৌম্য ভদ্রলোককে ভাড়া মিটিয়ে দিয়ে রিকশা থেকে নামে আর বলে, আমি বুঝেছি, তোর সুন্দর জীবনের খুব নিখুঁত এক বাধা আমি। তাই আর কখনো তোর সামনে আসব না হয়তো। এবার তোর জীবন গুছিয়ে নে ইরা। কথাগুলো বলতে বলতে সৌম্য রিকশার উল্টো দিকে হাঁটতে থাকে। ইরা রিকশা থেকে নেমে ভাঙা গলায় ডাকল, সৌম্য। সৌম্য তাকাল না, বরং পায়ের গতি বাড়াল। ইরার চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ে। সৌম্য ধীরে ধীরে যত দূরে সরে যায়, যত মিলিয়ে যেতে থাকে। ইরার চোখের পানির বাঁধ তত ভাঙে। রিকশা চলে গিয়েছে। রাস্তার অপর পাশে ইরাদের বাসা। সৌম্যকে একেবারে মিলিয়ে যেতে দেখে ইরা ফুপিয়ে ওঠে। রাস্তার পাশে হাঁটু মুড়ে বসে পড়ে। ইরা জানে সৌম্য এক কথার মানুষ। সৌম্য সত্যিই আর আসবে না।
সন্ধ্যা গড়িয়ে রাতের অন্ধকার নেমেছে ধরণীতে। ইরাদের বাসার রাস্তা বেশ ফাঁকা, তেমন মানুষ চলাচল করে না। ইরা দুহাতের মাঝে মুখ লুকিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলে। সৌম্য আর আসলোও না ইরার পাশে। এভাবে রাস্তার পাশে বসায় সৌম্য ইরাকে আর ধমকাতে আসলো না। কথাগুলো ভেবে ইরার দলা পাকিয়ে কান্না আসে। ইরার মা দোতলায় জানালার পাশে দাঁড়িয়ে ঝাপসা চোখে ইরাকে দেখে। ইতিকে মেয়ের কাছে পাঠিয়েছে। ভদ্রমহিলার কিছুই করার নেই, শুধু মাঝে মাঝে অনেক কিছু করতে ইচ্ছে হয় মেয়ের কষ্ট দেখে। কিন্তু স্বামীর কাছে তার কথার মূল্য নেই। রাত তখন 10টার কাছাকাছি। আকাশ অফিস থেকে ফিরল মাত্র। রুমে এসে সর্বপ্রথম গায়ের ব্লেজার খুলে শার্ট খুলে ফেলল। এরপর কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমের দিকে যেতে নিলে অরুণ বেলকনিতে থেকে এসে আকাশের বেডের উপর ঠাস করে শুয়ে পড়ে। আকাশ ভ্রু কুঁচকে তাকায় অরুণের দিকে। গতরাতে এই বেয়াদব তার জন্য ঘুমোতেই পারেনি। অতঃপর গম্ভীর গলায় বলে, ওয়াশরুম থেকে বেরিয়ে যেন দেখি তুই এই রুমে নেই, নয়তো থাপ্পড় একটাও মাটিতে পড়বে না। কথাটা বলে ওয়াশরুমে চলে যায় আকাশ। অরুণ পাত্তা দিল না আকাশের কথা। সে ফোনে ব্যস্ত। 5 মিনিট যেতে না যেতেই তার মাথায় কিছু একটা আসে। অতঃপর অরুণ বেড থেকে নেমে দাঁড়ায়। পরনের প্যান্ট টেনে একটু উপর দিকে উঠায়। বেল্ট খুলে রেখেছে, উদাম শরীর। ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে বেসুরা গলায় গলা ছেড়ে গাইতে শুরু করে। পায়খানা লাগছে আমার, কার বাথরুমে যাব? আমার হাগা বের হয়ে যাচ্ছে, এই তুই এখনই খোল। পায়খানা লাগছে আমার, কার বাথরুমে যাব? আমার হাগা বের হয়ে যাচ্ছে, এই চেপে রাখব কেমনে? পায়খানা লাগ। আর কিছু বলার আগেই আকাশ ওয়াশরুমের দরজা খুলে চিৎকার করে বলে, অরুণের বাচ্চা তোরে আজ খাইছি। অরুণ লাফ দিয়ে কয়েক পা পিছিয়ে যায়। আকাশ ভেজা গায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে অরুণের পিছু যেতে যেতে রাগান্বিত স্বরে বলে, বের হ আমার ঘর থেকে। এসব উল্টাপাল্টা গান গেয়ে আমার বদনাম করবি? যা বের হ বেয়াদব। অরুণ মনে মনে হেসে উপর থেকে ইনোসেন্ট ফেস বানিয়ে দৌড়াতে দৌড়াতে পিছু ফিরে বলে, আজ বিদেশ থেকে বাংলাদেশে ওয়াশরুম সাথে করে নিয়ে আসেনি বলে। বলতে বলতে আকাশের ঘরের দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যায় অরুণ। আকাশ পিছু পিছু যায়। দরজা থেকে বেরিয়ে আর এক পা বাড়ালে সামনে সন্ধ্যাকে দেখে পা থেমে যায় আকাশের। ধাক্কা খেতে গিয়েও খায়নি আকাশ থেমে যাওয়ায়। অরুণ বামদিকে দৌড় দেয়, আর সন্ধ্যা ডানদিক থেকে এসে আকাশের ঘরের সামনে দাঁড়ায়। সন্ধ্যা আকাশের মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলায়। মেয়েটি কি রিয়েকশন দিবে বুঝতে পারছে না। আকাশের পুরো বডি ভেজা। সবচেয়ে হাস্যকর যেটা লাগছে, আকাশের শরীরে কিছু কিছু জায়গায় ফেনা, সাথে মাথায় ফেনা, দাড়ির কিছু অংশে ফেনা। সন্ধ্যা হাসতে চাইল না, কিন্তু সে বহু কষ্টে ও নিজেকে সামলাতে পারল না। ঠোঁট প্রসারিত করে হেসে ফেলে মেয়েটি। আকাশের দৃষ্টি সন্ধ্যার গালে টোলটুকুতে। কিন্তু যখন বুঝল সন্ধ্যা তার করুণ অবস্থা দেখে হাসছে, সাথে সাথে ঘরের ভেতর গিয়ে সন্ধ্যার মুখের উপর ঠাস করে দরজা আটকে দেয়। দুহাতে ভেজা প্যান্ট উপর দিকে টেনে তুলে অসহায় কণ্ঠে আওড়াল, ও মাই আল্লাহ, আমার ইজ্জত। এই মেয়েটার সামনে গতকাল থেকে তার ইজ্জতের রফাদফা হচ্ছে। এত রাগ লাগছে আকাশের। ইচ্ছে করছে অরুণকে সত্যি সত্য লাথি মেরে বাংলাদেশের বাইরে বের করতে। বেডের উপর অরুণের ফোন দেখে ধূপধাপ পা ফেলে সেদিকে এগিয়ে যায়। রেগেমেগে অরুণের ফোন ছুঁড়ে মারতে গিয়েও থেমে গেল। চোখ বুজে বিড়বিড় করল, কুল আকাশ কুল। একটি আইডিয়া আকাশের মাথায় ঘুরপাক খায়। এরপর দ্রুত অরুণের ফোনের লক খুলে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ টাইপ করে লেখে, বেইবি আমি বাংলাদেশে এসেছি, কাল বিকাল 5টায় দেখা হচ্ছে।
এই মেসেজ গুনে গুনে 10 জনকে ফরওয়ার্ড করে বাঁকা হাসে আকাশ। কাজ শেষে অরুণের ফোন বেডের উপর ছুঁড়ে মারে। এরপর দ্রুত ওয়াশরুমে চলে যায়। প্রায় 15 মিনিটের মাথায় আকাশ শাওয়ার নিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। পরনে কালো গ্যাবার্ডিন প্যান্ট, শরীরে আর কিছু জড়ালো না। এগিয়ে গিয়ে ঘরের দরজা খুলে সামনে তাকিয়ে বিস্ময় চোখে তাকায় সন্ধ্যাকে দেখে। তার মনে হল, সন্ধ্যাকে সে 15 মিনিট আগে যেভাবে দেখেছিল, এখন ও সেভাবেই দাঁড়িয়ে আছে। সন্ধ্যা আকাশ আর অরুণের জন্য 2 কাপ কফি এনেছিল। আসমানি নওয়ান তাকে পাঠায়নি। আকাশদের বাড়ির কাজের খালা আসছিল, মাঝপথে সন্ধ্যার হাতে ধরিয়ে দিয়েছে। এজন্যই সন্ধ্যা কফি দিতে এসেছিল। কিন্তু আকাশ মুখের উপর দরজা লাগানোয় মেয়েটি ভেবেছে, সে হেসেছে বলে আকাশ তার উপর অনেক রেগে গিয়েছে। এই ভাবনার সাথে কফি দেওয়ার জন্য সে চুপটি করে এখানেই দাঁড়িয়েছিল। আকাশ গম্ভীর গলায় বলে, কি চাই? সন্ধ্যা হাতের ট্রে আকাশের দিকে এগিয়ে দেয়। আকাশ দেখল সন্ধ্যা হাতে একটি ছোট ট্রে, যাতে 2 কাপ কফি। সন্ধ্যার মাথা নিচু। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়েই ট্রেটি নিজের হাতে নিল। কিন্তু আকাশ তার ঘরের ভেতর গেল না, বরং এখানেই দাঁড়িয়ে রইল। সন্ধ্যা মাথা নিচু করে বারবার ঢোক গিলছে। সে হেসেছে বলে আকাশকে সরি বলতে চাইছে। কিন্তু সে তো কথাই বলতে পারে না। কথাটা ভাবতেই চোখের কোণে পানি জমে। নিজেকে সামলে নেয় সন্ধ্যা। এরপর মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে ইশারা করে, প্রথমে ডান হাতের দুয়াঙুল দ্বারা মুখের হাসি বোঝায়, এরপর ডান হাতের পাতা ধরে সরি বোঝায়। সন্ধ্যার মন বলে, আমি আপনাকে দেখে হেসেছি, তাই সরি। আকাশ সন্ধ্যার কাজে ভীষণ অবাক হয়। সে বুঝেছে সন্ধ্যা হাসার কারণে তাকে সরি বলছে। সন্ধ্যা অসহায় চোখে আকাশের দিকে চেয়ে আকাশের উত্তর শুনতে। আকাশ নীরব হয়ে সন্ধ্যার দিকে চেয়ে রইল। আকাশের থেকে কোনো উত্তর না পেয়ে সন্ধ্যার মন খারাপ হয়। সে ভেবেছে আকাশ তার কথা বোঝেনি। আবার ও বোঝাতে চায়, তখনই নিচ থেকে আসমানি নওয়ানের গলা পেয়ে সন্ধ্যা আর এখানে দাঁড়ায় না। দ্রুত পায়ে এগিয়ে যায় তার শাশুড়ির ডাকে সাড়া দিতে। ডান হাত বাড়িয়ে চোখের কোণে লেগে থাকা পানির কণা মুছে নেয়। আকাশ 2 কাপ চায়ের একটি থেকে একবার চুমুক দিয়ে মুখ কুঁচকে বিরক্তিসূচক শব্দ করে। এই চায়ের চেয়ে শরবত ও 1000 গুণ ভালো আছে। বিরক্তি নিয়ে চায়ের কাপ হাতের ছোট্ট ট্রেতে রেখে দেয় শব্দ করে। কফির প্রয়োজন ছিল, কিন্তু দিয়েছে তো শরবত। আকাশের দৃষ্টি সন্ধ্যার পানে। সন্ধ্যা ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। সন্ধ্যার মাথায় শাড়ির আঁচল দ্বারা ঘোমটা টানা। আকাশ সেদিকে গম্ভীর চোখে চেয়ে রইল। মনে কি চলছে বোঝা যায় না। তবে সন্ধ্যাকে নিয়ে ভালো কিছু নয়। চোখে মুখে অগণিত বিরক্তির ছোঁয়া। সৌম্য আকাশের খালাতো বোন শিমুদের বাড়িতে এসেছে। শিমুকে বেশ কয়েকটা অ্যাকাউন্টিংয়ের ম্যাথ দেখিয়ে দেয়। এরপর চেয়ারে হেলান দিয়ে দুহাত আড়াআড়িভাবে রেখে চোখ বুজে রাখে। 2 দিন আগে ইরার সাথে লাস্ট দেখা হয়েছিল। ইরাকে ইরার বাসার সামনে রেখে এসেছিল। এরপর ইরার আর কোনো খোঁজ পায়নি। সে তো ইরার কখনো খোঁজ নেয় না। ইরা নিজে থেকেই সবসময় সৌম্যকে মেসেজ, কলের উপর রাখে। কিন্তু এই 2 দিনে ইরার থেকে একটি মেসেজ, কল কিচ্ছু পায়নি। হয়তো নিজেকে গোছাতে ব্যস্ত হয়ে গিয়েছে মেয়েটা। কথাটা ভেবে সৌম্যর বুকে কেমন চিনচিন ব্যথা হল। ইরার আকুতিভরা দৃষ্টি ভেসে উঠল। সৌম্য চোখ বুজে রেখে ঢোক গিলল। মনের কোণে কিছু কথা উকি দেয়। এই দেশে সৌম্যদের 2 দিনের পরিচয়ের কেউ মনে রাখে না। কারণ তাদের পকেট ভর্তি টাকা থাকে না। তবে সৌম্যদের অভাগী মা, বোন বেঁচে থাকলে তারা মনে রাখে ভাই, ছেলেকে। সন্ধ্যা তাকে মনে রেখেছে তো? তার ছোট বোনটা তাকে দেখতে চায়? কষ্ট পায় ভাইকে না দেখতে পেয়ে? বোনের কথা ভেবে সৌম্যর দমবন্ধ লাগল।
মা মারা যাওয়ার পর সৌম্য তার বোনটাকে মায়ের আদর দিতে চাইত, কষ্ট ভুলিয়ে রাখতে কতবার জোকার হয়ে বসে থাকত। তবুও সবশেষে সন্ধ্যা কষ্ট পেত। আসলো তাদের দুভাই বোনের কপালে দুঃখগুলো খুব যত্নে লেখা। তাই হাজার চেষ্টা করেও কেউ দুঃখ থেকে রেহাই পায় না। শিমু ম্যাথ করার মাঝে মাঝে সৌম্যর দিকে তাকায়। তার মা নাস্তা দিয়ে গিয়েছে, কিন্তু সৌম্য তাকিয়েও দেখেনি। শিমুর মন খারাপ হয়। সৌম্য স্যারের কি অনেক মন খারাপ? কয়েকদিন পর এসেছে, ঠিক করে কথাও বলেনি এসে। শিমু ম্যাথে মনোযোগ দিতে পারছে না। সৌম্যর জন্য তার ভীষণ খারাপ লাগছে। মেয়েটি বেশ কিছুক্ষণ সৌম্যর দিকে তাকিয়ে থেকে মিনমিন করে ডাকে, স্যার। সাথে সাথে সৌম্য চোখ মেলে তাকায়। সোজা হয়ে বসে শিমুর খাতা তার দিকে ঘুরিয়ে নেয় খুব স্বাভাবিকভাবে। কলম হাতে নিয়ে খাতায় দৃষ্টি দিল, ভ্রু কুঁচকে তাকায়। মেয়েটি কলমের একটি ফোঁটাও বসায়নি খাতায়। এমনিতেই কিচ্ছু ভালো লাগছে না। তার মধ্যে মেয়েটি তামাশা শুরু করেছে। সৌম্য শব্দ করে খাতা রেখে শিমুর দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, তামাশা করতে এসেছি আমি? এই মেয়ে, 5 মিনিটে যে ম্যাথ করা যায়, তুমি 20 মিনিটে সেটা পারোনি? কি হলো, কথা বলছো না কেন? শিমু ঝাঁকি দিয়ে ওঠে। সৌম্যর কথাগুলো অনেক রূঢ় শোনায়। সৌম্য বিরক্তি নিয়ে নিজেই ম্যাথ করে দেয়। এরপর আরেকটি মার্ক করে বলে, 5 মিনিটে এটা সমাধান করবে। কথাটা বলে ফোঁস করে শ্বাস ফেলে। শিমু ঢোক গিলল। খাতা নিজের দিকে টেনে নিয়ে এক লাইন লেখে। এরপর সৌম্যর দিকে চেয়ে ভয়ে ভয়ে বলে, স্যার আপনি নাস্তা খাবেন না? সৌম্য সাথে সাথে শক্ত গলায় বলে, খাব না। শিমু আবারও ঢোক গিলল। এরপর মৃদুস্বরে বলে, আপনাকে অনেক ক্লান্ত লাগছে, খেয়ে নিন। সৌম্য শিমুকে কড়া ধমক দেয় একটা। শিমু ভয় পেয়ে মাথা নিচু করে নেয়। সৌম্যকে এভাবে ক্লান্ত, মনমরা হয়ে দেখতে তার একটুও ভালো লাগে না। কিন্তু সৌম্য তো তার কথা শোনে না। শিমুর চোখজোড়া ঝাপসা হয়। সৌম্য তার দিকে একবারও তাকায় না কেন? সে কত পরিপাটি হয়ে আসে, অথচ সৌম্য ফিরেও দেখে না। উল্টে ধমকায়। শিমুর তবুও ভালো লাগে সৌম্যকে। খুব ভালো লাগে। আকাশ শিমুদের বাড়িতে এসেছে। গত 2 দিন আগে তার ব্যবসার কাজে কক্সবাজার যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে কাজ পিছিয়ে যাওয়ায় আকাশ এখন ও ঢাকায় আছে। সে তার খালা আর খালাতো বোন শিমুর খোঁজ নিতে এসেছে। তার মা আসতে চেয়েছিল, শরীর একটু খারাপ লাগায় আগামীকাল আসতে চেয়েছে। আকাশ তার খালার সাথে টুকটাক কথা বলে, এরপর কিছু ফলমূল, মিষ্টি তার খালার হাতে দেয়। এরপর 20,000 টাকার একটা বান্ডিল তার খালার হাতে দেয়। আকাশ মাসে 3 থেকে 4 বার আসে। আসলোই তার খালার হাতে একটা অ্যামাউন্ট ধরিয়ে দেয়। আকাশ তার খালার সাথে কথা বলা শেষে শিমুর ঘরে গিয়ে দেখল সৌম্য শিমুকে পড়াচ্ছে। আকাশ এগিয়ে এগিয়ে বলে, সৌম্য কি অবস্থা? সৌম্য আকাশকে দেখে সালাম দেয়। আকাশ সালামের উত্তর নিয়ে শিমুর উদ্দেশ্যে বলে, পড়াশোনার কি অবস্থা? শিমু মাথা নিচু করে মিনমিন করে বলে, ভালো ভাইয়া। আকাশ কিটক্যাটের একটা বর্ষর বক্স শিমুর কোলে ছুঁড়ে দেয়। শিমু অবাক হয়ে বলে, ভাইয়া এটা আমার জন্য? আকাশ দুহাত প্যান্টের পকেটে রেখে গম্ভীর গলায় বলে, না, তোর নানির মায়ের জন্য। আকাশের কথায় শিমু ভোতামুখে তাকায়। সৌম্য মৃদু হাসল। সন্ধ্যার কথা ভেবে সৌম্যর মুখ মলিন হয়। আকাশ শিমুকে ছোট বোনের মতো করে খুব আদর করে, এটা সৌম্য গত 1 বছরে বুঝেছে। আকাশ আর সৌম্যকে দেখে তার সন্ধ্যা মায়াময় মুখটা ভেসে উঠল। আকাশ ফোনে মগ্ন।
সৌম্যর ফোনে একটি নোটিফিকেশন আসে। সৌম্য সাধারণত তার ফোনের নোটিফিকেশন চেক করে না, কিন্তু গত দুদিন ইরার খোঁজ না পেয়ে ছেলেটার হৃদয় ব্যাকুল, হয়তো সে নিজেকে ধরা দেয় না। সৌম্য তার ফোন টেবিলের উপর থেকে নিয়ে চেক করলে দেখল অপরিচিত এক নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটি ভিডিও এসেছে। সৌম্য ভ্রু কুঁচকে ভিডিওটি ওপেন করে। ফোনের স্ক্রিনে সন্ধ্যার মুখ ভেসে ওঠে। কয়েক সেকেন্ড পেরোতেই সন্ধ্যার গালে এক শক্তপোক্ত থাপ্পড় পড়ে। সন্ধ্যা হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে যায়। এটুকু দেখে সৌম্যর চোখ জোড়া ঝাপসা হয়। ভিডিও পজ করে দেয়। যে থাপ্পড় দিয়েছে তাকে ভিডিওতে একটুও দেখা যাচ্ছে না। সৌম্য কেন যেন শরীরে শক্তি পাচ্ছে না। বহু কষ্টে নিজেকে সামলে ভিডিওটি আবারও অন করে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে সন্ধ্যার কান্নামাখা মুখ। দেয়ালে হেলান দিয়ে নিঃশব্দে কান্নার দৃশ্য। এরপর সন্ধ্যা কাঁদতে কাঁদতে ওভাবেই ঘুমিয়ে যায়। ভিডিওটি দেখে সৌম্যর ডান চোখ থেকে এক ফোঁটা পানি গালে গড়িয়ে পড়ে। সৌম্য দ্রুত তার ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ছিটকে ফেলে। কতদিন পর তার বোনটার মুখ দেখল, তাও কতটা বিধ্বস্ত অবস্থায়। কান্নামাখা সন্ধ্যার মুখের দিকে চেয়ে সৌম্য পিঠটির উপর ডান হাতের বুড়ো আঙুল রেখে বিড়বিড় করে, বনু, আমার কলিজা। এরপর আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে সৌম্য উঠে দাঁড়ায়। নিজেকে সামলে আকাশের উদ্দেশ্যে ভারী গলায় বলে, ভাইয়া, আমাকে এক্ষুনি যেতে হবে। আকাশ ফোন থেকে দৃষ্টি উঠিয়ে সৌম্যর দিকে তাকায়। আকাশকে চুপ দেখে সৌম্য আবারও বলে, ভাইয়া প্লিজ, আমি শিমুকে আরেকদিন ডাবল টাইম নিয়ে পড়িয়ে দিব। আকাশ ভ্রু কুঁচকে বলে, ওকে, বাট কোনো প্রবলেম হয়েছে? সৌম্য ছোট করে বলে, না ভাইয়া, আসছি। কথাটা বলে সৌম্য বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। শিমু আকাশকে দেখে ভয়ে ভয়ে মন দিয়ে ম্যাথ করছিল। হঠাৎ সৌম্যর এভাবে চলে যাওয়ায় বেচারি মনমরা হয়ে চেয়ে থাকে। পরদিন সকাল ৯টা নাগাদ আকাশ কক্সবাজারের উদ্দেশ্যে রেডি হয়ে নিচে নামে। অরুণ, সাইফুদ্দিন নওয়ানের পাশে বসে নাস্তা করছে, বা হাত ফোনের স্ক্রিনে চলছে। আকাশ অরুণের সামনে বরাবর চেয়ার টেনে বসল। আসমানি নওয়ান আকাশের সামনে স্যান্ডউইচ রাখে। আকাশ ডান হাত একটু টানা দেয়, যাতে ব্লেজারের হাতা সামান্য উপর দিকে ওঠে। এরপর খাওয়া স্টার্ট করে। অরুণ আকাশের দিকে তাকিয়ে মনে মনে হাসল। এরপর তার ডান পা আকাশের দিকে এগিয়ে নিয়ে আকাশের পায়ের উপর রাখে। আকাশ মাথা নিচু করে খাওয়ায় মনোযোগী ছিল, হঠাৎই তার মুখ নাড়ানো থেমে যায়। মাথা উঁচু করে ভ্রু কুঁচকে তাকায়। অরুণ বা হাতের আঙুলগুলো মেয়েদের মতো করে ঢং করে নাড়িয়ে বলে, হেই বাতাস বেইবি। আকাশ অরুণকে দেখে চোখমুখ কোঁচকায়। সাইফুদ্দিন নওয়ান অরুণের দিকে তাকালে অরুণ স্বাভাবিক হয়ে মেকি হাসে। আকাশ হঠাৎই তার ডান পায়ের ২ আঙুল দিয়ে অরুণের বা পায়ের একটি আঙুল মুচড়ে ধরে। অরুণ চেঁচিয়ে ওঠে। সাইফুদ্দিন নওয়ান খাবার চিবোতে চিবোতে বলে, কি হয়েছে অরুণ? অরুণ আকাশের দিকে তাকায়। আকাশ মাথা নিচু করে মনোযোগ সহকারে খাচ্ছে, যেন আশেপাশে কি হচ্ছে সে কিছুই জানে না। অরুণ অসহায় মুখ করে বলে, আঙ্কেল, তীব্র বাতাস আমাদের খুব কষ্ট দেয় জানেন। সাইফুদ্দিন নওয়ান অরুণের কথা বুঝল না। অরুণ আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশবাবু, তুই কত ভালো। ছাড় ছাড়। আকাশের বাবা ভ্রু কুঁচকে বলে, কি ছাড়বে? অরুণ ঘাড় ঘুরিয়ে সাইফুদ্দিন নওয়ানের দিকে চেয়ে বলে, আঙ্কেল, আপনার ছেলে আমার ইজ্জত ধরে টানছে। সাইফুদ্দিন নওয়ান আকাশের দিকে তাকালে দেখল আকাশ মনোযোগ দিয়ে খাচ্ছে। ভদ্রলোক অরুণের দিকে চেয়ে ভ্রু কুঁচকে বলে, কিন্তু তোমাদের মাঝে তো অনেক ডিস্টেন্স। সাইফুদ্দিন নওয়ানের কথা শুনে অরুণ চোখ বড় বড় করে তাকায়। হায় হায়, ছেলে পায়ের আঙুল ছিঁড়ল বলে। আর বাবা সত্যি সত্যি তার ইজ্জতের দিকে নজর দিচ্ছে। সন্ধ্যা এক গ্লাস জুস নিয়ে আকাশের পাশে এসে দাঁড়িয়েছে।
আসমানি নওয়ান রান্নাঘর থেকে আনত, তিনি কিছু কাজ করছিলেন বলে সন্ধ্যা নিয়ে এসেছে। যদিও আসমানি নওয়ান সন্ধ্যাকে নিষেধ করেছে, কিন্তু মেয়েটি জোর করেই এনেছে। মানুষটা তার কথা কত ভাবে, একটু আধটু সাহায্য তো করাই যায়। সন্ধ্যা আকাশের পাশে দাঁড়িয়ে আছে। সে তো কথা বলতে পারে না, কিভাবে দিবে বুঝতে পারছে না। অরুণের চোখ পড়ে সন্ধ্যার দিকে। আকাশ তার পা এখনো ছাড়েনি। বেচারা চোখমুখ কোঁচকানো অবস্থায় সন্ধ্যার দিকে তাকিয়ে বা হাত নেড়ে বলে, হাই সুইটি, কিছু বলবে? হঠাৎ এভাবে কথা বলায় সন্ধ্যা ঝাঁকি দিয়ে টেবিলের অপর পাশে বসা অরুণের দিকে তাকায়। তখনই তার হাতের জুসের গ্লাসের সবটুকু জুস ঢেলে আকাশের প্যান্টের উপর পড়ে যায়। আকাশ ডানদিক ফিরতে নিয়েছিল, তার আগেই কোলের উপর ঠান্ডা কিছু অনুভব করাই মাথা নিচু করে দেখল তার কোল ভেজা। মাথা উঁচু করলে দেখে পাশে সন্ধ্যা দাঁড়ানো, যার হাতে জুসের গ্লাস। সন্ধ্যা এই অকাজ করেছে বুঝতে পেরেই ছেলেটা ভীষণ রেগে যায়। খাওয়া ছেড়ে দাঁড়িয়ে যায়। সন্ধ্যা দুপা পিছিয়ে যায়। ভীত চোখে তাকায় আকাশের দিকে। আকাশ ভস্ম করে দেওয়া চোখে তাকিয়ে আছে সন্ধ্যার দিকে। ইচ্ছে করছে এই মেয়েকে ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় দিয়ে এরপর কিছু বলতে। রাগান্বিত স্বরে চিৎকার করে বলে, রাবিশ! মুখের বুলির সাথে সাথে চোখের পাওয়ারও নেই। আকাশের চিৎকারে আসমানি নওয়ান দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। সাইফুদ্দিন নওয়ান ভ্রু কুঁচকে সন্ধ্যার দিকে চেয়ে আছে। চোখে মুখে বিরক্তি। অরুণ আকাশের উদ্দেশ্যে বলে, আকাশ মেয়েটি বুঝতে পারেনি হয়তো। বাদ দে। আকাশ অরুণের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, এই মেয়েটা আমার পাশে এসেছে কেন? ওর সাহস কি করে হয় আমার পাশে দাঁড়ানোর? আসমানি নওয়ান আকাশকে ধমকে ডাকে, আকাশ! আকাশ রেগে তার মায়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, তুমি এই মেয়েটাকে এই বাড়িতে এনেছ, তোমার কাছেই রাখো। মেয়েটা আমার পাশে কেন আসে? তুমি তোমার মেয়ের পরিচয় যতদিন ইচ্ছে এই বাড়িতে এই মেয়েকে রাখো, কিন্তু আমার সাথে ডিভোর্স হওয়ার আগে পর্যন্ত এই মেয়েকে যেন আমার আশেপাশে না দেখি। আকাশ নওয়ানের লাইফে বউ নামে কোনো ফালতু টপিক থাকবে না। বুঝেছ কি? কথাগুলো বলে আকাশ তার পাশে থাকা চেয়ারে একটা লাথি দেয় জোরে সোরে। চেয়ারটি কয়েক পা পিছন দিকে সরে যায়। আকাশ আর কোনো দিকে তাকাল না। গটগট পায়ে এগিয়ে গিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। আসমানি নওয়ান নীরব চোখে ছেলের পানে চেয়ে রইল। অরুণ কান্নারত সন্ধ্যার দিকে একবার তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়। সাইফুদ্দিন নওয়ান বিরক্ত চোখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যা মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলে। সে একদিন এই সমাজে ডিভোর্সি হিসেবে পরিচিতি পাবে। বিয়ের আগে ওসব অত্যাচারই বোধহয় ভালো ছিল। তার কপালে কি একটু সময়ের জন্য ও আল্লাহ সুখ লেখেনি? সৌম্যর বলা একটি কথা মনে পড়ল। সৌম্য বলত, বনু তুই আমার কাজের মাসি হয়ে থাকবি বুঝলি? সন্ধ্যা মুখ ফুলিয়ে তার ভাইয়ের দিকে তাকালে সৌম্য তার মাথায় ডান হাত রেখে মৃদু হেসে বলত, আর সেই নামে কাজের মাসি আমার ঘরে বাস্তবে রাজকন্যা হয়ে থাকবে। টাকা দিয়ে নয়, আদর, ভালোবাসা দিয়ে। চলবে বনু? সন্ধ্যা সৌম্যর দিকে ঝাপসা চোখে চেয়ে হেসে ফেলত। ইশারায় বোঝাত, শুধু চলবে না, দৌড়াবে। কথাগুলো ভেবে সন্ধ্যার দলা পাকিয়ে কান্না আসল। সন্ধ্যার তার ভাইয়ের কাছে অভিযোগ করতে ইচ্ছে করল, সৌম্য ভাইয়া, তোমার বনুর আদর, ভালোবাসা কিছুই নেই। তুমি কোথায় সৌম্য ভাইয়া? সন্ধ্যার মন বলে, তার স্বামীর ভালোবাসা লাগবে না। সে তো আর ভগ্যবতী নয়। তার কপালে এসব নেই। সে শুধু তার ভাইয়ের কাছে যেতে চায়। তার ভাইয়ের সাথে সে একবেলা খেয়ে বাঁচবে। সৌম্য ভাইয়া কেন আসে না তাকে নিতে? আর কবে আসবে? সন্ধ্যা আর কত অপেক্ষা করবে?
কথাগুলো ভাবতে ভাবতে সন্ধ্যার চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশ তার ঘরে এসে দাঁড়িয়েছে। রাগ কমেনি এখনো। অরুণ আকাশের পিছু পিছু আকাশে ঘরে এসে দাঁড়ায়। মৃদুস্বরে বলে, সামান্য জুস পোড়ায় মেয়েটার সাথে এভাবে কথা বললি কেন? আকাশ রাগান্বিত স্বরে বলে, তো কিভাবে কথা বলবো? ও আমাকে জুস দিতে আসবে কেন? বউয়ের দায়িত্ব পালন করতে আসবে কেন? বলেছি আমি। অরুণ চুপ থাকল। সে বুঝল, আকাশ মূলত জুস পড়ে যাওয়ায় এত রেগে যায়নি। একে তো অনাকাঙ্ক্ষিত বিয়ে, সাথে বউ হিসেবে ট্রিট করতে আসায় আকাশের এত রাগ। মৃদুস্বরে বলে, মেয়েটির কি দোষ বল? আকাশ রেগে অরুণের বুকে ধাক্কা দিয়ে বলে, একদম কোনো মেয়ের হয়ে সাফাই গাইবি না। তোর এতগুলো গার্লফ্রেন্ড তো ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলে। কিন্তু আসলো ঘটনা সব টাকা। টাকা উড়াতে পারিস তাই মেয়েদের লাইন। অরুণ বেশ কিছুক্ষণ চুপ থাকল। আকাশের এমন ধারণার পিছনে অরুণের কোথাও যেন নিজেকে দায়ী লাগল। সে ভার্সিটি লাইফ থেকে এমন মেয়েদের সাথে মিশেছে। আসলো সে লাইফটাকে এভাবে চিল করতে চেয়েছে। কিন্তু আকাশের মনে এর বিরূপ প্রভাব পড়েছে। আকাশের উদ্দেশ্যে মৃদুস্বরে বলে, সব মেয়েরা একরকম হয় না আকাশ। এই মেয়েটা এমন নাও হতে পারে। আকাশ দাঁতে দাঁত চেপে বলে, এরা সব মেয়েরাই এক। এই মেয়েটা আমাকে বিয়ে করেছে এরকমই একটা কারণে। বালের ভালোবাসা, বালের বিয়ে, বালের বউ। মেয়েটি কথা বলতে পারে না। তুই কথাটা অনেক রূঢ়ভাবে বলেছিস। এভাবে বলা উচিত হয়নি তোর। আকাশ রেগে বলে, যা বলেছি ঠিক বলেছি। আমি ক্লিয়ার করে বলে দিয়েছি, সময়মতো ডিভোর্স দিয়ে দিব। এর অর্থ সে আমার বউ নয়। নয় মানে নয়। তাহলে কেন বউদের মতো রোল প্লে করবে? এসব আমি মানব? নেভার। অরুণ কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে বলে, তুই শিওর মেয়েটির কথা না বলতে পারা নিয়ে এভাবে বলা ঠিক হয়েছে তোর? আকাশ অরুণের দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। ঢোক গিলে মৃদুস্বরে বলে, রেগে গিয়েছিলাম। একটু থেমে বিরক্তি কণ্ঠে বলে, ও এক্সিডেন্টলি আমার বউ, এটা ভুলে থাকলে মাথা ঠান্ডা থাকে। মনে পড়লে মেজাজ খারাপ লাগে। এরপর আকাশ ওয়াশরুমে যেতে যেতে আবারও শক্ত গলায় বলে, মেয়েটি আর একবার আমার বউয়ের রোল প্লে করতে আসলো ওর দুগাল থাপড়ে লাল করে দিব আমি, দেখিস। অরুণ হেসে বলে, মেয়েটার চেয়ে তোর গাল লাল হজয়ার জন্য বেশি পারফেক্ট মনে হচ্ছে আমার। আকাশ ঘাড় বাঁকিয়ে রেগে বলে, আর তোর পাছা লাল হওয়ার জন্য আরও বেশি পারফেক্ট। অরুণ মুখটা একটুখানি করে বলে, তুই আমার ফর্সা পাছা দেখে নিলি? এসব আমার বউয়ের হক। আকাশ বিরক্ত হল। রেগে বলে, আর একটা ফালতু কথা বলবি তো থাপড়ে সোজা করব তোকে। কথাটা বলে আকাশ ওয়াশরুমে চলে যায়। অরুণ অসহায় কণ্ঠে আওড়ায়, আজ আমার পাছা ফর্সা বলে। প্রায় মিনিট 10 পর আকাশ শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। কাভার্ড থেকে অ্যাশ কালারের একটি ব্লেজার বের করে গায়ে জড়িয়ে নেয়। হাতঘড়ি হাতে পড়তে পড়তে ঘর থেকে বেরিয়ে যায়। মাথায় পানি ঢেলে মাথাটা মনে হয় ঠান্ডা হয়েছে। সিঁড়ি বেয়ে নামতে নেমে আসমানি নওয়ানের ঘরে যায়। ভদ্র মহিলা বিছানায় শুয়েছিল। আকাশ এগিয়ে গিয়ে মৃদুস্বরে ডাকে, মা। আসমানি নওয়ান চোখ বুজে রেখে উত্তর দেয়, বলো। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলে, কাজে যাচ্ছি। নিজের খেয়াল রেখো। আসমানি নওয়ান চোখ মেলে বলে,
আমার মনে হয় তোমার ভদ্রতা সভ্যতা সব হারায় গেছে। আমার খোঁজ নিয়া সেসবের কিছু প্রমাণ করার দরকার নাই। আকাশ চুপ থাকল। এরপর গম্ভীর গলায় বলে, মা হয়ে ছেলের মতামতের ইম্পর্টেন্ট না দিল ছেলের ভদ্রতা সভ্যতা হারানো দোষের কিছু না। আসছি। বাই। কথাটা বলে আকাশ তার মায়ের ঘর থেকে বেরিয়ে যায়। সামনে তাকিয়ে দেখল টেবিলের এক কোণায় সন্ধ্যা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেয়েটির সামনে অরুণ দাঁড়িয়ে হাসছে। হাসতে হাসতে বলে, শোনো সুইটি, আমি বাইরে ঘুরতে যাচ্ছি, বুঝলে? তোমার জন্য অনেক কিছু আনব, বুঝেছ? তোমার কি পছন্দ বলে ফেলো তো আমাকে। কিছু একটা ভেবে পকেট থেকে ফোন বের করে এগিয়ে দিয়ে বলে, এই যে টাইপ করে লেখো। তাহলে আমি বুঝব। সন্ধ্যা বিব্রতবোধ করে। মাথা নেড়ে জানায় তার কিছু লাগবে না। অরুণ মন খারাপ করে বলে, ওকে ওকে, আমার পছন্দই তোমার পছন্দ হবে। এবার হাসো তো সুইটি। ডান হাতের দুয়াঙুল ইশারায় দেখিয়ে বলে, স্মাইল। সন্ধ্যা না চাইতেও একটু হাসল। অরুণকে দেখে সৌম্য ভাইয়ের কথা মনে পড়ল। তার সৌম্য ভাইয়া অনেকটা এভাবেই কথা বলত। তার সাথে খুনসুটি করত। আকাশ সন্ধ্যার দিকে গম্ভীর চোখে চেয়েছিল। সন্ধ্যাকে হাসতে দেখে দৃষ্টিতে শীতলতা ভর করল। অরুণ আবারও বলে, হাসো সুইটি, আরেকটু হাসো। আকাশ চরম বিরক্ত হয়। বড় বড় পা ফেলে এগিয়ে এসে অরুণের হাত ধরে জোরে টান দেয়। অরুণ বেচারা বুঝতে না পারায় কয়েক পা পিছিয়ে যায়, সাথে ঠাস করে পড়ে যায়। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আকাশ বা হাতে দাড়িতে হাত চালায়, সাথে শক্ত গলায় বলে, এই বাসায় কোনো তামাশা চলে না। দ্রুত রেডি হয়ে আয়। আমার লেট হচ্ছে। অরুণ বহু কষ্টে উঠে দাঁড়িয়ে বলে, আমি কোথায় যাব? তুই কক্সবাজার কাজে যাচ্ছিস, যা। আমি যাব না। ইস। কোমরটা গেল। আকাশ শক্ত গলায় বলে, তোকে যেতে হবে। অরুণ অসহায় কণ্ঠে বলে, কি জ্বালা, আমার পিছে পড়লি কেন? আকাশ বিরক্তি হয়ে বলে, রেডি হয়ে আয়। সময় 2 মিনিট। অরুণ হতাশ। একটু পর ডান হাত আকাশের বুকে রেখে হেসে বলে, বাতাস বাবুটা আমাকে আজকাল একটু বেশিই ভালোবাসছে। আমাকে চোখে হারাচ্ছে। 1 মিনিট। আকাশ ঝাড়া মেরে অরুণের হাত সরিয়ে দিয়ে রেগে বলে, দ্রুত যা। অরুণ মন খারাপ করে আবার হাসে। কক্সবাজার বোরিং হবে না। ওখানে নিশ্চয়ই কিউট কিউট মেয়ে থাকবে, একটু এনজয়ও করা যাবে। আকাশ গম্ভীর চোখে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আকাশ দুপা এগিয়ে আসলো, সন্ধ্যা ঢোক গিলে। আকাশ মৃদুস্বরে বলে, এত চোখের পানি আসে কোথা থেকে? সন্ধ্যা দুহাতে দুহাত কোচলায়। আকাশ গম্ভীর গলায় বলে, আমার থেকে দূরে থাকবে। তাহলে কাঁদতে হবে না। আমার আশেপাশে আসলো থাপড়ে গাল লাল করব তোমার। লাস্ট কথাটা ধমকের সুরে বলে। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। আকাশ গটগট পায়ে গেইটের দিকে যায়। সন্ধ্যা ঝাপসা চোখে আকাশের দিকে তাকিয়ে রইল। অরুণ আকাশের পিছু যেতে যেতে সন্ধ্যার উদ্দেশ্যে বলে, বাই সুইটি। আকাশ রেগে তাকায় অরুণের দিকে। অরুণ সামনে ফিরে আকাশের দৃষ্টি দেখে ভ্রু কুঁচকে বলে, যাচ্ছিই তো। রাগছিস কেন? আকাশ কিছু বলল না। চুপচাপ বেরিয়ে গেল। অরুণ চোখ ছোট ছোট করে আকাশের দিকে তাকিয়ে সেও বেরিয়ে যায়।
সন্ধ্যা মলিন মুখে আকাশের অদৃশ্য হওয়া দেখল। লোকটা তো তাকে ডিভোর্স দিয়ে দিবে। তারপর সে কোথায় যাবে? সৌম্য ভাইয়া তো আসে না। যদি তার ডিভোর্সের পর ও সৌম্য ভাইয়া না আসে, তবে সে কোথায় যাবে? কোথায় থাকবে? আকাশ আর অরুণ কক্সবাজার পৌঁছেছে বেশ কিছুক্ষণ আগে। এখানে অরুণদের নিজস্ব একটা রিসোর্ট আছে। সেখানে আকাশ উঠেছে। অরুণ তার রুমে এসেই ঘুমে কাদা। আকাশ ফ্রেশ হয়ে কিছু কাজ কমপ্লিট করে মিটিংয়ের ব্যবস্থা করে। সময়মতো জায়গাটিতে পৌঁছাতে যথাসময়ে রুম থেকে বেরিয়ে যায়। আকাশ বিভিন্ন কোম্পানির মালিকদের সাথে সমুদ্রের পাড় থেকে কিছুটা দূরে একটি জায়গায় গোল হয়ে বসেছে। আকাশের বয়সের একজন আছে। বাকিরা সবাই বাবার বয়সী লোকজন। আর আছে তাদের দুজন মেয়ে। একজন মেয়ে আকাশের পাশে বসেছে, যার নাম মিতু। আকাশ কখনো গম্ভীর স্বরে কথা বলছে, সবাইকে বোঝাচ্ছে, আবার কখনো সকলের কথা শুনছে। মিতু মেয়েটি বারবার আকাশের হাতের উপর হাত রাখে। মেয়েটি আকাশকে চেনে। এর আগেও বহুবার দেখা হয়েছিল। তার বাবাদের সাথে মিটিংয়ের আয়োজন করলে সে সবসময় আসে আকাশের জন্য। আকাশের সাথে বেশ অনেক কথা বলে। যদিও আকাশ শুধু হু হা করে, তবুও তার ভালো লাগে। আকাশ কথা বলতে বলতে হঠাৎ থেমে যায়। কথা বলার মাঝে এ পর্যন্ত কম করে হলেও 50 বার এই মেয়ের হাত সরিয়ে দিয়েছে। কিন্তু এটা ভালোভাবে কথা শোনার মেয়ে নয়, বুঝল আকাশ। ডানদিকে ফিরে কিছুটা আওয়াজ করে শক্ত গলায় বলে, কোলে উঠবে? কোলে ওঠার ইচ্ছে হলে জানাও, আমি লোক ভাড়া করে দিচ্ছি। মিতু সহ সকলে থতমত খেয়ে তাকায় আকাশের দিকে। আকাশ আবারও তার হাতের উপরে রাখা মেয়েটির হাত কিছুটা ঝাড়া মেরে সরিয়ে দেয়। ঠান্ডা মেজাজ কেউ না কেউ গরম করবে। সবসময় আকাশের সাথে এমন করবে কেউ না কেউ। আকাশ চোখ বুজে নিজেকে সামলে আবার ও কথা বলতে শুরু করে। মিতু সকলের সামনে যেমন লজ্জা পায়, তেমনি ভীষণ মন খারাপ হয় আকাশের এরকম ব্যবহারে। অরুণ ঘুম থেকে উঠে আকাশকে খুঁজতে খুঁজতে সমুদ্রের এদিকে এসেছে। আকাশের বলা কথাটা শুনতে পেয়েছে সে। এগিয়ে এসে আকাশের পাশে দাঁড়ায়। ততক্ষণে আকাশদের আলোচনার পর্ব শেষ হয়। সবাই একে একে উঠে যায়। মিতুর বাবা তার মেয়েকে ডাকলে সে বলে, একটু পর যাবে। আকাশ চেয়ারে হেলান দিয়ে দুহাত আড়াআড়িভাবে গুজে চোখ বুজে রেখেছে। অরুণ মিতুর পাশে চেয়ার টেনে বেশ বলে, হাই সুইটি। মিতু ভ্রু কুঁচকে তাকায় অরুণের দিকে। অরুণ হেসে বলে, তুমি কোলে উঠতে চাও? জানো আমার বডিতে অনেক শক্তি। এসো তোমাকে কোলে নিই। মিতু অবাক হয়, এমন বিদেশি ছেলের মুখ একদম শুদ্ধ বাংলা ভাষা শুনে। অরুণ আকাশের দিল তাকিয়ে বলে, কিরে বাতাস বাবু, তোর গার্লফ্রেন্ডকে কোলে নিলে তোর কোথাও জ্বলবে না তো? আকাশ চোখ খুলে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। বিরক্তি কণ্ঠে বলে, ও আমার কেউ না। তবে তুই চাইলে ওকে কোলে নিতে পারিস। মিস মিতুর ইচ্ছে পূরণ হবে। কথাটা বলে সমুদ্রের পাড়ের দিকে যায় আকাশ। অরুণ হেসে বলে, এসো সুইটি, বসো। এত সুন্দর সুইটিকে কোলে নিলে আমি ধন্য হয়ে যাব। মিতু দ্রুত দাঁড়িয়ে যায়। রেগে বলে, বেয়াদব। অরুণ হেসে বলে, সে থু ইউ সুইটি। মিতু ধূপধাপ পা ফেলে তার বাবার দিকে যায়। অরুণ গা টানা দিল। ভালোই লাগে মেয়েদের সাথে ফ্লার্ট করতে। দেখতে দেখতে প্রায় 5 দিন পেরিয়েছে। সৌম্য কার্জন হলের সামনে মাঠে বসে আছে। দৃষ্টি আকাশপানে। গত 5 দিন আগে তার কাছে সন্ধ্যার একটি ভিডিও এসেছিল। এরপর প্রতিনিয়ত সন্ধ্যার ছোট্ট কোনো ভিডিও অথবা কোনো পিক প্রতিদিন আসে।
সৌম্য কল করলে ফোন বন্ধ পায়। কে এমন করছে তার সাথে? কখনো সন্ধ্যার কান্নামাখা মুখ দেখেছে, নয়তো কখনো সন্ধ্যার মলিন মুখ দেখেছে। সৌম্যর অস্থির লাগে। কোথায় আছে তার বোন? কেন তাকে খোঁজ দিচ্ছে না? গত 7 দিন আগে যে ইরাকে রেখে আসলো, এরপর আর ইরার হদিস পেল না সৌম্য। কোথায় হারিয়ে গেল ইরা? হারিয়ে গেল প্রশ্নটা আসলোও কারণ সৌম্য ইরাকে খুঁজেছে। ইরার ফোনে অসংখ্যবার কল করেছে, কিন্তু একবারের জন্য ও ইরার ফোন অন পায়নি। পরিচিত সবার কাছে খোঁজ নিয়েছে, কেউ বলতে পারে না ইরার কথা। ইরা ও হারিয়ে গেল? সৌম্য লম্বা শ্বাস টানে। তার জীবনটা অদ্ভুত, যেন কেউ কোথাও নেই। এত ছন্নছাড়া জীবন কারো হয়? কার্জন হলের সামনের এই জায়গাটা একসময় ইরা আর সৌম্যর খুব পছন্দের জায়গা ছিল। এখন কি পছন্দের জায়গা নেই? আছে তো। আগে হাসিখুশির জন্য জায়গাটা পছন্দের ছিল, আর এখন দুঃখবিলাস করতে জায়গাটি পছন্দের তালিকায়। সৌম্যর মনে পড়ে সেই পুরনো দিনগুলোর কথা, যখন তারা এইখানে দুজন বসে কত হাসাহাসি করেছে। ইরা হাসতে হাসতে সৌম্যর গায়ের উপর ঢলে পড়ল। সৌম্য ধমক দিত এভাবে গায়ে ঢলে পড়ায়। ইরা সৌম্যর ধমক খেয়ে আরও বিতরামি করত। আরও সৌম্যর গা ঘেঁষে বসত। মেকি রাগ দেখিয়ে বল, আমি তোর কোলে উঠে বসে থাকব, কি করবি রে তুই? সৌম্য নীরবে চঞ্চল ইরাকে দেখত, আর কিছু বলত না। যেদিন থেকে ইরার মন পড়তে শুরু করল, সেদিন থেকে সৌম্য হাসতে ভুলে গেল। কারণ ইরা যে আর হাসত না। সৌম্যর অবহেলা ইরার হাসি বিলীন হতে শুরু করল। ধীরে ধীরে ইরা হাসতে ভুলে গেল। এরপর কথায় কথায় চোখের কোণ ভিজত। ইরা কত যত্নে তা লুকিয়েও নিত। কিন্তু সৌম্যর চোখ ফাঁকি দেয়া বুঝি এত সহজ? সৌম্যর চোখ যে ইরার থেকে সরত না। ইরা সে খবর রাখেনি। সৌম্য নীরব হয়ে গেল। ইরাকে শুধু দেখত, প্রয়োজন পড়লে ইগনোর করত। ইরার মনে অভিমানের পাহাড় জমত, আর সৌম্য বুক ব্যথা নিয়ে কি নির্মল চোখে অভিমানী ইরাকে দেখে যেত। অভিমান গলে ইরার চোখ বেয়ে পানি গড়ালে, তখন ও সৌম্য ইরাকে শুধু দেখে যেত। এই সমাজে সৌম্যদের কখনো প্রিয় মানুষের চোখের জল মুছে দেওয়ার অধিকার নেই। কথাগুলো ভেবে সৌম্য মলিন হাসল। ইরা তো কখনো তার সাথে এভাবে যোগাযোগ অফ করে রাখেনি। মেয়েটি তো এমনটা পারে না। সে চেনে ইরাকে। তবে কি হলো ইরার? সৌম্যর কোথাও গিয়ে মন টিকে না। সবকিছু এত অশান্তি লাগে। ভাবনার ইতি ঘটাল সৌম্য। সকালে একটা পাউরুটি কিনে খেয়েছিল। এখন বিকাল পেরিয়ে যাচ্ছে। পেটে ক্ষুধা। দোকান থেকে রুটি কলা কিনে খেতে চাইল। খেতে ইচ্ছে করল না। দুঃখ দিয়েই পেট ভরা লাগে। পিছিয়ে এসে উল্টো পথে টিউশনের দিকে এগল। রাস্তার ধার দিয়ে হাঁটে। আশেপাশে অনেক মানুষ। কিন্তু তার মনে হয় সে একা। ভীষণ একা। রাত তখন 8টার কাছাকাছি। আকাশ সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে। দুপায়ের প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত গুটিয়ে গিরার উপর পর্যন্ত পানিতে দাঁড়িয়ে আছে। পরনে নীল শার্ট, দুহাতের শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো। হাত দুটো প্যান্টের পকেটে গুজে রাখা। দৃষ্টি দূর অজানায়। মুখাবয়ব গম্ভীর। চোখে মুখে বিরক্তি। তবে কারণ জানা নেই। অরুণ আকাশের থেকে আরো খানিক সামনে গিয়েছে। তার হাতে ক্যামেরা। যদিও অন্ধকার, তবে চাঁদের মিটিমিটি আলোয় যা পিক উঠছে সেটাই তুলছে। আকাশের থেকে কিছুটা ডানদিকে, একটু সামনে সকাল আর তার এক বান্ধবী দাঁড়িয়ে আছে। গতকাল 2 বান্ধবী মিলে কক্সবাজার ঘুরতে এসেছে।
সকালের নজর আকাশের দিকে। সকালের বান্ধবী নীরা সকালকে একদিকে তাকিয়ে থাকতে দেখে বলে, ওদিকে কি দেখছিস? সকাল আকাশের দিকে চেয়েই বলে, ছেলেটা অনেক সুন্দর না? নীরা চোখ ছোট ছোট করে তাকায়। আকাশ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আকাশকে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। সকাল নীরাকে রেখে এগিয়ে যায় আকাশের দিকে। নীরা বিচলিত কণ্ঠে বলে, ওদিকে কই যাস? সকাল পাত্তা দিল না। নীরা আর কিছু না বলে সামনের দিকে এগোতে থাকে। সকাল মৃদু হাসছে। গায়ে ওড়না নেই মেয়েটার, পরনে একটা টপস আর জিন্স। এগিয়ে গিয়ে হঠাৎই একদম আকাশের সামনে ঠাস করে পড়ে যায়। আকাশের দৃষ্টি সামনের দিকে ছিল। হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে তার সামনে পড়ে যাওয়া সকালের দিকে ভ্রু কুঁচকে তাকায়। সকাল মৃদু আর্তনাদ করে। ব্যথাতুর আওয়াজে বলতে থাকে, ইস, ওমাগো, কোমরটা গেল গো। আকাশ যেভাবে ছিল সেভাবেই দাঁড়িয়ে আছে। মুখাবয়ব গম্ভীর, দৃষ্টি সকালের দিকে, তবে চোখে মুখে বিরক্তি। সকাল আকাশের দিকে চেয়ে আছে। সে মূলত ইচ্ছে করে পড়েছে যাতে আকাশ এগিয়ে এসে তাকে হেল্প করে। কিন্তু লোকটি একদম রোবটের মতো দাঁড়িয়ে আছে। নীরা হঠাৎই খেয়াল করে সকাল পড়ে গিয়েছে। দেখতে পেয়েই মেয়েটি দ্রুত সকালের দিকে এগিয়ে এসে বলে, কিভাবে পড়লি? সকালে দৃষ্টি সামনের দিকে দেখে নীরা ও মাথা তুলে তাকায়। সামনে তাকিয়ে দৃষ্টিতে বিস্ময় ভর করে। আকাশ দুটো মেয়ের এমন উদ্ভট দৃষ্টি দেখে বিরক্তি কণ্ঠে আওড়ায়, রাবিশ। কথাটা বলে উল্টো ঘুরে চলে যায়। সকাল মন খারাপ করে বলে, লোকটার কি অ্যাটিটিউড! সেই লাগছে। আমি এই লোকটাকে পটিয়েই ছাড়ব। নীরা বিস্ময় চোখে চেয়ে বিড়বিড় করে। সন্ধ্যার বর, আকাশ নওয়ান। আরও একদিন পেরিয়েছে। সৌম্য টিউশনে যাওয়ার জন্য মেস থেকে বেরিয়েছে। রাস্তার ধার দিয়ে ধীর পায়ে হাঁটছে। পায়ে একজোড়া চামড়ার জুতো। ইরা কিনে দিয়েছিল বছরখানেক আগে। বেশ কয়েক জায়গায় ফুটো হয়ে গিয়েছে। সৌম্য মলিন হাসল। ইরাটা হারিয়ে গেল। সৌম্যর কাছে ইরার মায়ের নাম্বার ছিল। ছেলেটা নিজের ছটফটানি কমাতে গতকাল ইরার মায়ের নাম্বারে কল দিয়েছিল। ভদ্রমহিলা সৌম্যর সাথে খুব সুন্দরভাবে কথা বলত। যদিও সৌম্য অনেক মাস হলো কথা বলেনি। তবে গতকাল কল দেয়ায় ভদ্রমহিলার কণ্ঠ এত রূঢ় ছিল, সৌম্যর নিজেকে ভীষণ ছোট লেগেছে। কিন্তু তবুও কল কাটেনি। অনেকবার ইরার কথা জিজ্ঞেস করেছে। এরপর তিনি জানিয়েছেন ইরা তার জীবন নিয়ে সুখী আছে। সৌম্য যেন আর ইরার খোঁজ না করে। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। মন প্রশ্ন করে, ইরাবতী, তুই সত্যিই ভালো আছিস তো? উত্তর আসে না। সৌম্য হাঁটতে হাঁটতে মেইন শহরে চলে এসেছে। হঠাৎই মাথা তুলে সামনে তাকালে সৌম্যর পা থেমে যায়। একটি কালো গাড়ি থেকে বেরিয়ে দাঁড়িয়েছে ইরা। সৌম্য ইরাকে দেখেই দ্রুত পায়ে 2 পা এগোয়, সাথে শব্দ করে ডাকতে নেয়, ই। রা প্রথম অক্ষরটি জোরে বললেও পরের অক্ষরটি একদম আস্তে উচ্চারণ করে। সৌম্যর পা থেমে যায়। ইরার পাশে এসে একজন ছেলে দাঁড়িয়েছে, বয়স 29 থেকে 30 বছর হবে হয়তো। ইরা লোকটির সাথে হাঁটতে হাঁটতে সামনের শপিং মলের ভেতর গেল। সৌম্যর বুক চিনচিন করে উঠল। যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে রইল। 5 মিনিট যেতেই ইরা আর লোকটি ভেতর থেকে বেরিয়ে আসে। লোকটি গাড়ির দরজা খুলে দিল, ইরা ভেতরে উঠে বসে। এরপর লোকটি অপর পাশে ড্রাইভিং সিটে গিয়ে বসে। সৌম্য চুপচাপ তাকিয়ে রইল। গাড়ি ছেড়ে দেয়, গাড়ি সামনের দিকে এগোয়, সাথে সৌম্যর বুক ব্যথা বাড়ে। মলিন হেসে বিড়বিড় করে, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলি ইরাবতী?
আর একটু সময় নিয়ে ভুলতি না হয়, বারণ করতাম না। কথাটা বলে ঢোক গিলল। ডান হাতের বুড়ো আঙুল দ্বারা ডান চোখ থেকে এক ফোঁটা নোনা পানি ছিটকে ফেলে লম্বা শ্বাস টানে, পায়ের গতি বাড়ায়। টিউশন যেতে হবে। দুনিয়ার আনন্দ তো তার জন্য নয়, তার জন্য যত্ন করে দুঃখটুকুই জমা রেখেছে আল্লাহ। মেয়েদের মতো কাঁদলে হবে? বরং প্রতিনিয়ত দুঃখকে বরণ করতে হবে। তখন বিকাল। সন্ধ্যা বেলকনিতে বসে অনেকক্ষণ একা একা বসে কেঁদেছে। ভাইয়ের কথা খুব মনে পড়ে। কতদিন হয়ে গেল তার ভাইকে দেখে না। কেঁদে কেটে ঘরে এসে ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে আসে, যদিও চোখমুখ লাল হয়ে আছে। তবে মুখে পানি দিয়ে আগের চেয়ে ভালো লাগছে। আকাশ রিসোর্টের রুমে বসে ল্যাপটপে কাজ করছে। কিছু একটা ভেবে তাদের বাড়ির একটি রুমের সিসিটিভি ফুটেজ চেক করে। স্ক্রিনে সন্ধ্যা ভেসে উঠল। আকাশ নীরব চোখে চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যা বিছানায় বসে একটি খাতায় কিছু লিখছে। এই ঘরের টেবিলের উপর খাতা কলম রাখা ছিল। সন্ধ্যা সোখান থেকে একটি খাতা কলম নিয়েছে। খাতার দুটো পৃষ্ঠায় কিছু লিখে পৃষ্ঠা দুটো খাতা থেকে ছিঁড়ে তার হাতে নেয়। এরপর বিছানা থেকে নেমে আঠা দিয়ে কাগজ দুটো দেয়ালে বসায়। আকাশ অবাক হয়। মেয়েটি কি করছে এসব? দেয়ালে লাগনো কাগজ দুটিতে চোখ বুলালে আকাশের চোখে পড়ে দুটো বাক্য, যার একটি কাগজে লেখা আছে, তোমাকে খুব মনে পড়ে ভাইয়া। অপর কাগজে লেখা, তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া। আকাশ বাক্য দুটো পড়ে ভীষণ অবাক হয়। আরেকটি ব্যাপারে অবাক হয়, সন্ধ্যার হাতের লেখা চোখে পড়ার মতো সুন্দর। একদম টাইপ করে লেখার মতো। ল্যাপটপের স্ক্রিনে দেখল, সন্ধ্যা কাগজ দুটির উপর ডান হাতের আঙুলগুলো বুলায় আর মৃদু হাসে। এরপর কিছু একটা ভেবে সন্ধ্যা দেয়াল থেকে পিছিয়ে এসে ঘরের মাঝখানে দাঁড়ায়। সন্ধ্যা এখানে আসার পর থেকে সবসময় শাড়ি পরত। তবে আজ আসমানি নওয়ান তাকে একটি 3 পিস পরতে দিয়েছে। শাড়ি পরার অভ্যাস নেই সন্ধ্যার। খুব অসুবিধা হতো। তবুও আসমানি নওয়ানের কথায় অসম্মতি করেনি। কষ্ট করে শাড়িই সামলেছে। আজ 3 পিস পরে সন্ধ্যার আরাম লাগছে। সন্ধ্যা তার শরীর থেকে ওড়না খুলে রেখে দিল। আকাশ দৃষ্টি সরিয়ে নেয় সাথে সাথে। ল্যাপটপ বন্ধ করার জন্য ডান হাত ল্যাপটপে রেখেও আর বন্ধ করল না। ভেতর থেকে কেউ বলে ওঠে, মেয়েটি তোর বউ। এত ফর্মালিটির কি আছে? আবার কেউ বলে, কিন্তু তুই তো তোর বউকে ডিভোর্স দিয়ে দিবি। ডিভোর্স পেপার রেডি হচ্ছে। আকাশ তার মনের ভেতরের এসব চিন্তায় বিরক্ত হয়। সে নিজেকে বোঝায়, আপাতত যেহেতু মেয়েটি তার বউ, সে দেখতেই পারে মেয়েটিকে। ভাবনা রেখে ল্যাপটপে দৃষ্টি দিল আকাশের চোখে মুখে বিস্ময় ভর করে। সন্ধ্যা নাচছে। না, কোনো গান নেই। তবে এমনিই মেয়েটি খুব সুন্দর করে নাচছে। হঠাৎই নাচতে নাচতেই ঠোঁট প্রসারিত করে হাসে। হাসতেই থাকে। আকাশ বিস্ময় চোখে সন্ধ্যাকে দেখছে। সন্ধ্যার মুখপানে একধানে চেয়ে আছে। গালে সৃষ্ট নিখুঁত টোলে আকাশের দৃষ্টি থেমে যায়। সন্ধ্যা শব্দবিহীন মন খুলে হাসে। তার মনে আছে, সে সৌম্যর সামনে এভাবে নাচত। এই অভ্যাস সন্ধ্যার ছোট্টবেলা থেকে ছিল। তাই কখনো লজ্জা পায়নি ভাইয়ের সামনে। সৌম্য সন্ধ্যাকে বাহবা দিত। বলত, বনু তুই তো সেরা। এরপর দুষ্টুমি করে বলত, কিন্তু এরকম বগের ঠ্যাংয়ের মতো নাচ দেখে আমার একটু একটু বমি পায় আর কি। এটাই। সন্ধ্যা ভাইয়ের দুষ্টুমি ধরতে পেরে তার নাচ থামিয়ে ভাইয়ের বাহুতে কিল দিত। মেকি রাগ দেখাত। কিন্তু আজ সন্ধ্যা হাসছে।
দুচোখের পাতা বেয়ে নোনাজল গড়িয়েছে, সে খবর সন্ধ্যার কাছে নেই। আকাশের চোখে মুখে আগের চেয়েও বিস্ময়ে। মেয়েটি নাচছে, হাসছে, একই সাথে কাঁদছে। আকাশ চুপচাপ সন্ধ্যার দিকে চেয়ে রইল। একটু পর বিড়বিড়িয়ে বলে, আই লাই ইয়োর অ্যাক্টিভিটিস, বাট আই হেইট অল গার্লস। একটু থেমে আবারও বলে, তুমি খুব তাড়াতাড়ি আমার থেকে ডিভোর্স লেটার পেয়ে যাবে। ডিভোর্সের কথাটা বলতেই আকাশের প্রচণ্ড পরিমাণে রাগ হয়। সে বুঝল না সে কেন রাগল। তবে রেগেমেগে কোলের উপর রাখা ল্যাপটপ গায়ের জোরে ছুঁড়ে মারে। ল্যাপটপ দুটো পুরো দুভাগ হয়ে যায়। আকাশ চেয়ারে হেলান দিয়ে ডান হাতে মাথার চুল টেনে ধরে। ওপাশে সন্ধ্যার পায়ের গতি কমে যায়। ধীরে ধীরে সন্ধ্যার পা থেমে যায়। বিছানার কোনায় বসে পড়ে সন্ধ্যা। দুহাতের উপর চিবুক রেখে ফুপিয়ে ওঠে। দুটো শব্দে মন কেঁদে উঠল। সৌম্য ভাইয়া, চলবে ইনশাআল্লাহ।